ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহসম্পাদক ওয়ালুল বিশ্বাস মুক্ত। আজ আমরা কথা বলবো কি মধু আছে শিল্পী সমিতিতে। মুক্ত, আপনাকে স্বাগতম। ভালো আছেন? মুক্ত, শিল্পী সমিতির এবারে নির্বাচন হয়ে গেছে, ফল ঘোষণা হয়ে গেছে। ফল ঘোষণা হয়ে যাওয়ার কিংবা নির্বাচনের দিন পর্যন্ত আমরা বড় কোনো ঘটনা দেখিনি, কিন্তু দেখলাম নির্বাচন শেষ, ফল ঘোষণার পরে প্রায় ২৫ দিন পরে এটি আদালত পর্যন্ত গড়ালো। গতবারের নির্বাচনেও এটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আসলে কি হচ্ছে? আসলে ১৯ এপ্রিল নির্বাচনটা হয়েছিল। এরপরে বেশ কয়েকটা দিন পরে, প্রায় ২৫ দিন পরে এটা আদালতে যায়। আ পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার এটা রিট দায়ের করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। মানে ওনার অভিযোগটা হচ্ছে বেসিক্যালি সাধারণ সম্পাদক পদটিকে ঘিরে। মানে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মনোয়ার হোসেন ডিপজল এবং নিপুণ আক্তার। তো ওনার অভিযোগটা হচ্ছে নির্বাচনের আগে থেকেই ডিপজল উনি প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছিলেন, টাকা লেনদেন করেছিলেন এবং উনি অভিযোগও দিয়েছিলেন নির্বাচনের ঠিক আগের দিন প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই লিখিত একটি অভিযোগ। তো ওইটার কোনো সুরাহা হয় নাই। এগুলো নিয়েই মূলত ওনার মনে হয়েছে যে এটা আসলে সুষ্ঠু নির্বাচন হয়নি, এই কারণে উনি বেসিক্যালি আদালতে গিয়েছেন। এর পরবর্তী ঘটনা আমরা সবাই দেখছি যে দুইটা রায় এসেছে, একটা গেছে নিপুণের পক্ষে। প্রথমে এটা স্থগিত করা হয়েছিল, পরে আরেকটি হাইকোর্টের বেঞ্চ এটা সেই আদেশকে স্থগিত করে ডিপজলকেই আবার পুনর্বহাল করেছে। আচ্ছা মুক্ত, আপনি ঘটনাটা বলছিলেন, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আদালত পর্যন্ত কেন গড়ালো। আবার আপনি একটা জিনিস দেখেন, আমি যদি ভুল না করি, নির্বাচনের ফল ঘোষণার পর সম্ভবত নিপুণই প্রথম যে সভাপতি সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল। সেই ঘটনার ২৫ দিন পরে এসে এটা আদালতে গড়াচ্ছে। আসলে এটি কি নিপুণকে সামনে রেখে কেউ এরকম কিছু করছে? এটা আসলে বলাটা আসলে কতটা সঠিক হবে জানি না। তবে নির্বাচনের ফুল দিয়ে পরের দিন আমরা নির্বাচন মাঠে যে পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম অনিয়ম বা কোনো অভিযোগ পাইনি, কোনো প্রার্থী অভিযোগ করেনি। এবং পরের দিন ভোরে যখন ফলটা প্রকাশ করা হয়, নিপুণ নিজেই ফুলের মালাটা ওখানে দিয়েছিলেন। এরপরে অনেক দিনই সব কিছু ঠান্ডা ছিল এবং মজার বিষয় হচ্ছে যে আদালতে এত কিছু হচ্ছে, কিন্তু নিপুণ কিন্তু তখন ঢাকায় ছিলেন না। আচ্ছা, উনি পুরোপুরি প্রিপেয়ার করেই উনি গিয়েছিলেন আমেরিকাতে। ওখানে ওনার মেয়ের একটি প্রোগ্রাম ছিল, কনভোকেশন। ওখানে থাকা অবস্থায় এখানে আইনজীবীর মাধ্যমে এগুলো চলছিল। তো আমরা এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওখানে নির্বাচন কমিশন এবং প্যারালালি আরেকজন আছে নির্বাচনের আপিল কমিশন, আপিল বিভাগ যেটা। তো এর আগে আমরা ২ বছর আগের ঘটনা যদি বলি, ২ বছর আগেও কিন্তু নিপুণ যখন মনে হয়েছিল যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি, উনি কিন্তু আপিল বিভাগে ওটা কিন্তু লিখিত দিয়েছিলেন, যার ফলে এটা ওইভাবে এগিয়েছিল। কিন্তু এবার কিছুই ঘটেনি। উনি ২৫ দিন পর ওনার মনে হয়েছিল যে এটা আসলে বিচার উনি প্রাপ্য, অনিয়ম হয়েছে, উনি এটা করলেন আর কি। আচ্ছা, এই যে দেশের বাইরে থেকে উনি রিট করলেন, এবার আপিল বিভাগেও গেলেন না, সরাসরি রিট করলেন। এই বিভিন্ন প্রসঙ্গ টেনে দীপজল নিপুণকে নিয়ে একটি মন্তব্য করেছেন যে নিপুণের পেছনে বড় শক্তি কাজ করছে। আসলে কোন প্রেক্ষাপটে দীপজল এই কথাটি বললেন যে নিপুণের পেছনে বড় শক্তি কাজ করছে? এই বিষয়টা নিয়ে আমরা ডিপজলের সঙ্গেও কথা বলেছি। তো উনি এই পর্যন্তই বলেছেন, কারণ এখানে আইন আদালতের বিষয়, উনি বেফাঁস কোনো মন্তব্য করতে চায়নি। শুধু উনি বলেছেন যে নিশ্চয়ই বড় কোনো শক্তি রয়েছে, কারণ নিপুণ দেশে নেই। দেশে না থাকা অবস্থায় উনি সব কিছু সাজিয়ে গুছিয়ে এগুলো কিন্তু করছেন। একজন দেশে থাকলে এক ধরনের হয়তো ভালো প্রভাব সৃষ্টি করা যায়, বাইরে থাকলে করে। কিন্তু নিপুণের ক্ষেত্রে হয়েছে কি, উনি বাইরে থেকেও পুরোপুরি কার্যক্রমটা মানে চালিয়ে গেছেন। এই জন্য হয়তো বলতে পারেন যে ওনার পিছনে বড় কোনো শক্তি রয়েছে। তবে বিষয়টা নিয়ে ডিপজল ভাই কখনো ক্লিয়ার করেনি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন সাজিয়ে গুছিয়ে, তাহলে আমরা অনেকটা বলতেই পারি প্ল্যান্ড ওয়েতেই একটা কাজের দিকে এগিয়েছে নিপুণ। আমি মুক্ত, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে গতবার নিপুণের সভাপতি ছিলেন ইলিয়াস কাঞ্চন। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে আমরা দেখিনি, এবং আমরা দেখেছি সভাপতি প্রার্থী খোঁজার জন্য নিপুণ মোটামুটি অনেকের সাথে যোগাযোগ করেছে, কিন্তু সভাপতি পদে সে কাউকে তার জোটে নিতে পারেনি। আসলে ইলিয়াস কাঞ্চন এবার কেন নির্বাচন করলো না? বেসিক্যালি ইলিয়াস কাঞ্চন উনার গত নির্বাচনটা উনি মনে করেন যে এটা উনার ভুল সিদ্ধান্ত ছিল। আচ্ছা, মানে উনি এ ধরনের ইঙ্গিতটা দিয়েছেন শিল্পী সমিতি পিকনিকে। উনি এটা বলেছেন যে আসলে আমি ইলিয়াস কাঞ্চন থাকা অবস্থা আমার কথা কেউ মানেনি। তো ওইটা ওনার একটা আক্ষেপ ছিল।
এই কারণে, আর উনি তো অনেক ব্যস্ত মানুষ, নিরাপদ সড়ক চাই নিয়ে সারা দেশব্যাপী ওনার রেগুলার ড্রাইভার বলেন বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে, করে মানে থাকেন। প্রশিক্ষণ হয়ে থাকে, সচেতনতামূলক কর্মসূচি হয়ে থাকে। তো এই কারণে উনি কয়েকটি কারণে উনি এখান থেকে পিছিয়ে গেছেন। আর আহ, এখানে একটি মজার ব্যাপার আছে। দেখুন, যদি আপনি ডিপজল মিশা প্যানেলকে যদি একটু পর্যবেক্ষণ করেন, ডিপজল কিন্তু সিনিয়র আর্টিস্ট, আচ্ছা, এখানে সভাপতি পদ কিন্তু সিনিয়র পদ। সিনিয়র পদ। তো ডিপজল কিন্তু সে পদে দাঁড়ায়নি, হুম, ডিপজল দাঁড়িয়েছে সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক পদ। পদে। তো এখানে একটাই টার্গেট ছিল যে এখানে নিপুণকে আটকানো। আচ্ছা, আমার মনে হয় যে এই প্ল্যানটা, আমাদের যেটা মনে হয়েছে যে এই প্ল্যানটায় ডিপজল সাকসিড। ওকে। আর নিপুণ কেন সভাপতি পাচ্ছিল না, নিপুণও তো বুঝতে পারছিল যে ওনাকে আটকানোর জন্য, তো উনি আচ্ছা, চাচ্ছিল একটা হেভিওয়েট কেউ একজন আসলে আচ্ছা, এই জিনিসটা যেন ওনার প্যানেলটা যেন ভেস্তে যায়। আমাদের বাইরে থেকে মনে হয়েছে, এটা কারো ভাষ্য না। তো এই কারণেই নিপুণ বেশ কয়েক জায়গায়, মানে কয়েকবার দফায় দফায় মিটিং করেছে। শেষ পর্যন্ত মাহমুদ কলি, উনি এর আগে নির্বাচিত সভাপতি, ওনাকে কনভিন্স করেই মূলত আসলে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন উনি। আচ্ছা, এই যে আদালত এফডিসি নিয়ে বিভিন্ন আলোচনা থেকে নেটিজনদের একটা মন্তব্য আছে যে আসলে কি মধু আছে শিল্পী সমিতিতে। পাশাপাশি এই শিল্পী সমিতি আসলে এত তুলকালাম হচ্ছে, এই শিল্পী সমিতির আসলে কাজটা কি? মুক্ত, আপনি অনেক দিন ধরে এই বিনোদন সাংবাদিকতার সাথে যুক্ত, শিল্পী সমিতি কি আদৌ কারো পাশে দাঁড়িয়েছে? কি কাজ আসলে? না, শিল্পী সমিতির আসলে এখানে কোনো অ্যাক্টিভিটিসই নেই। আচ্ছা, ইভেন এই সমিতিটা যখন ফরমেশন হয় 1984 সালে, রাজ্জাক সাহেব, আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব এবং আহমেদ শরীফ সাহেব, ওনারা দুইজন সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তখন 84 সালে মাত্র 3 মাসের জন্য, এরপরে আচ্ছা, নির্বাচন হয়ে তারপর রাজ্জাক সাহেব সরে গেছেন, আর কখনোই উনি এই পদে আসেননি। হুম, তো এমনও কথা আছে যে একদিন হুট করে রাজ্জাক সাহেব এফডিসির একবারে যেটা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে গিয়ে চেয়ার তুলে নিয়ে চলে আসছেন। আচ্ছা, তো এখন উনার মতো একজন অভিনেতা চেয়ার তুলে নিয়ে চলে আসছেন, পরে উনারা জিজ্ঞেস করেছে যে আসলে স্যার কী ঘটনা। তখন উনি বলছেন, দেখেন, আমরা এফডিসিটা তৈরি হয়েছে শিল্পীদের জন্য। হুম, তো শিল্পীরা যেখানে বসার জায়গা পান না, আর আপনারা এখানে এসিতে বসে আরাম আয়েসে থাকেন, সামান্য চেয়ারও নেই, এই লজ্জা তো সবার। এরপরেই কিন্তু মূলত এই শিল্পী সমিতির ব্যাপারে ওনারা একটু অনেক বেশি, এগুলো আসলে আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনে বলা আর কি। তো শিল্পী সমিতির যে জায়গাটায় ছিল আগে, এখন ওই জায়গাটাই নেই। এখন শুধু পিকনিক ছাড়া এর বাইরে কোনো কার্যক্রমই নেই শিল্পী আচ্ছা, সমিতির। ইভেন এই যে কেপিআই ভুক্ত, এফডিসি কেপিআই ভুক্ত ভুক্ত এরিয়া, তো এই এরিয়ার মধ্যে কিন্তু কোনো সমিতি কার্যক্রম চালাতে পারবে না। আচ্ছা, এবং তাদের বিরুদ্ধে 7 কোটি টাকার বিদ্যুৎ বিলের বকেয়া আছে। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর এফডিসির কর্মচারীরা হচ্ছে বেতন না পাওয়ার কারণে রাস্তায় নামে। তো এই শিল্পী সমিতি বেসিক্যালি আড্ডা দেয়া এবং বনভোজন ছাড়া কোনো বছরে একটি কার্যক্রমে করে অংশগ্রহণ পিকনিক। করছে না। অথচ তারা দিনের পর দিন বিদ্যুৎ বিলগুলো বকেয়া রাখছে, আর বিভিন্ন ধরনের এই অপ্রীতিকর ঘটনাগুলো সামনে নিয়ে আসছে। আচ্ছা, মুক্ত, আপনি যেমনটি বলছিলেন যে কেপিআই ভুক্ত এলাকায় আসলে শিল্পী সমিতি, সেই শিল্পী সমিতির নানা ইস্যু আদালত পর্যন্ত গড়াচ্ছে, আমরা মিডিয়ায় সংবাদ দেখছি। এরপরও এই যে যেভাবেই হোক গড়াচ্ছে, যখন এই দ্বন্দ্বগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না, সেটা জায়েদ নিপুণ দ্বন্দ্ব বলেন কিংবা এখন এসে দীপজল নিপুণ দ্বন্দ্ব বলেন, আসলে কি এই দ্বন্দ্বটার অবসান হওয়া সম্ভব? কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে এটা আসলে আইন করেই হোক বা আদালতের বিবেচনা এনেই হোক, এই কার্যক্রমগুলো, শিল্পী সমিতির কার্যক্রমগুলো পুরোপুরি দেখভাল করা উচিত। আচ্ছা, যে এটা আসলে কতটুকু শিল্পীর জন্য বা শিল্পর জন্য হচ্ছে, কতটুকু করা যায় এই বিষয়টা। কারণ আমরা বিগত শিল্পী সমিতির বয়স কিন্তু 4 দশক, কিন্তু গত 4 বছর যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে এবং সব কিছু আইন আদালত পর্যায়ে যাচ্ছে, একদম। আমার মনে হয় যে এই শিল্পী সমিতির কার্যক্রমগুলো এফডিসির ভিতরে থাকবে কিনা বা এদের কার্যক্রমগুলো কেমন হওয়া উচিত, ওকে। অন্তত নির্বাচনের বিষয়গুলো এগুলো ফয়সলা করে, আমার মনে হয় আদালত হোক বা আইন হোক, যেভাবে হোক এই বিষয়গুলো একটু নজরদারিতে আনা দরকার। আচ্ছা, মুক্তি, এবার ছোট করে আপনার কাছে একটু জানতে চাইবো যে সম্প্রতি এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে একটা রেষারেষির ঘটনা ঘটেছে এফডিসির ভেতরে, এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে, এই ঘটনাটা আসলে কি অবস্থা? আমি ছোট করে শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, এটা আসলে রেষারেষি বললে একটু ছোট করে বলা হয়ে যাবে। ওইটা মানে বড় ধরনের একটা মারামারি ঘটনা আচ্ছা, ঘটেছিল। প্রায় 50 জনের মতো সাংবাদিক আহত হয়, এর মধ্যে 20 জন সাংবাদিক সিরিয়াস ইনজুর্ড হন। আচ্ছা, মানে এটা একটা প্রশ্ন ঘিরে, সাংবাদিক একটা প্রশ্নকে ঘিরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত
শিল্পী সমিতি 3 জনকে বহিষ্কার করে 1 মাসের জন্য। আচ্ছা। আর সাংবাদিকদের পক্ষ থেকে জয় চৌধুরীকে আজীবন বয়কট করা হয়েছে এবং 23 এপ্রিল ঘটনাটা ঘটেছিল। তো ওই দিনকে কালো দিবস ঘোষণা করা হয়, মানে প্রতি বছর এটা পালনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। মোটামুটি ঘটনাটা মিটমাট হয়ে গেছে, হ্যাঁ, ব্যাপারটা এটা এরকম। মিটমাট হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ মুক্ত। আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি 10 মিনিট শোর সঙ্গেই থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।